আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। প্রিয় দর্শক, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমি যখন আলোচনা করছি তার 1.5 ঘন্টা আগেই আমরা এই শান্তিযাত্রার সংবাদ পেয়েছি। আমি জানি না কি ভাষায়, কিভাবে আমি এই কৃতজ্ঞতা প্রকাশ করব যারা এই স্বাধীনতার জন্য লড়েছেন। যেই সব মানুষ শহীদ হয়েছেন, গতকালও 103 জন শহীদ হয়েছে, তাদের স্মৃতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি একটু যেভাবে স্বাধীনতা হলো, স্বাধীনতা আসলো, সেটার ধারা প্রবাহটা একটু বলার চেষ্টা করছি যেন আপনারা আপডেট থাকুন। আমি বারবার অনেকক্ষণ কেঁদেছি, আমি বারবার আবেগী হয়ে যাচ্ছিলাম। সেই ক্ষণের জন্য আমাদের কত শত দিনের অপেক্ষা, হাজার দিনের অপেক্ষা। অবশেষে বাংলাদেশের মুক্তিকামী মানুষ কারফিউ উপেক্ষা করে, সেনাবাহিনীর ব্যারিকেড উপেক্ষা করে যখন ঢাকা শহরে বানের মতো ঢুকতে শুরু করেছিল, তখন আর উপায় অন্তর না দেখে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এই শেখ হাসিনা দেশ ছাড়ার আগে এবং আজকে সকালের মধ্যে ঘটে যাওয়া যেসব বিষয়গুলো আছে, এগুলোর প্রত্যেকটি সেকেন্ড ছিল লোমহর্ষক এবং প্রত্যেকটি সময় ছিল একেবারে নার্ভ টেকিং, নার্ভ ব্রেথ টেকিং। অর্থাৎ কি হচ্ছে আমরা জানতে পারছি না। আমরা হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশের সাথে সমস্ত ইন্টারনেট যোগাযোগ বন্ধ, ব্রডব্যান্ড কানেকশন বন্ধ, ছাত্ররা কোনোভাবেই শহীদ মিনারে দাঁড়াতে পারছে না, পুলিশ মুহূর্তে মুহূর্তে টিয়ার শেল ছুটছে। আমি একটা পর্যায়ে বেদনায় মুষড়ে পড়েছিলাম যে না, বাংলাদেশের মানুষ যদি আজকে রাস্তা থেকে না বের হয়, ঘর থেকে, তাহলে এই বাংলাদেশ স্বাধীন হবে না কখনো। আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছিলাম, আর ফ্যাসিবাদের মূলোৎপাটন যদি না করা যায়, সেই ফ্যাসিবাদ কেবলই তার শিকড় বড় হতে থাকে, তার গাছ বড় হতে থাকে। বাংলাদেশের ইতিহাসে এই রকম ম্যাস আপরাইজিং, গণ অভ্যুত্থান এই দেশের মানুষ আর কোনোদিন প্রত্যক্ষ করেনি। সেই গণ অভ্যুত্থানেরই ফলাফল শেখ হাসিনা, তার পলায়ন। শেখ হাসিনা 1 সপ্তাহ আগেও বলেছেন যে শেখ হাসিনা পলায় না, দেশ ছেড়ে পলায় না, কিন্তু তাকে সেটাই করতে হলো। তার পুত্র কিছুক্ষণ আগে, ঘন্টা 2 আগে অনেক বিবৃতি দিয়েছেন। সজীব ওয়াজেদ জয় আমেরিকাতে থাকেন, তিনি টুইটারে বিবৃতি দিয়ে বলেছেন যে আমার পরিবারের কি হোক, আপনার কি হোক, শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে সেটি আমরা এখন আর ভাবছি না। বাংলাদেশের কি হবে সেটি নিয়ে তিনি ভাবছেন যে বাংলাদেশে যেন অনির্বাচিত সরকার না আসে। তার এই ভাবনার অবকাশ নেই। বলেই রাখি যে অনির্বাচিত সরকার বাংলাদেশে দীর্ঘক্ষণ রাষ্ট্র ক্ষমতায় থাকার মতো পরিস্থিতি নেই। আমি যখন আলোচনা করছি তখন সেনাপ্রধান তার কাঙ্ক্ষিত জাতির উদ্দেশ্যে ভাষণ তিনি দেবেন, কিন্তু তার আগ দিয়ে সম্ভবত রূপরেখাটা চূড়ান্ত হচ্ছে। তার ভাষণ 2টার সময় দেওয়ার কথা ছিল, এখন পিছিয়েছে। সম্ভবত তিনি এখন এই মুহূর্তে আলোচনা করছেন দেশের বিশিষ্টজনদের সাথে। সেই বিশিষ্টজনদের আলোচনা থেকে সরকারটা কিভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা পাবে সেটির একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর আগ দিয়ে আমি যখন কথা বলছি তখন আপনারা লাইভ টেলিভিশনের মধ্যে দেখে ফেলেছেন যে ছাত্র জনতা গণভবনে ঢুকে পড়েছে এবং যে যেভাবে পারছে তাদের সেই উল্লাস বিজয় উদযাপন করছে।
এর আগ দিয়ে সকালবেলা যখন বৃষ্টি এবং এই পুলিশ আর্মির হেভি ব্যারিকেড উপেক্ষা করে ছাত্র জনতা বের হয়ে আসতে চাইলে তারা প্রতিরোধের সম্মুখীন হয়। নানান জায়গায় গোলাগুলির আওয়াজ হয়, শহীদ মিনারে অন্তত হাজার হাজার গোলাগুলির আওয়াজ। আমরা ভেবেছিলাম যে মানুষ ভয় পেয়ে ঘরে বসে থাকবে, না সেটা হয়নি। বনানীতে, রামপুরাতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা বিক্ষোভ করেছে। শনির আখড়াতে 4 লক্ষ মানুষ মতো জমায়েত হয়ে তারা ব্যারিকেড ভেঙে ঢাকার দিকে রওনা দিয়েছে। উত্তরা আজমপুরে লক্ষ মানুষ ব্যারিকেড ভেঙে ঢাকার দিকে যখন রওনা দিল, তখন বাংলাদেশের সেনাবাহিনী শেষ পর্যন্ত চেষ্টা করেছে যে কিভাবে এইটার পরিস্থিতির নিয়ন্ত্রণ নেওয়া যায়, সেটি হয়নি। না হওয়ার প্রেক্ষিতেই তারা শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন যে তাকে ক্ষমতা ছাড়ার জন্য। আমাদের কাছে তথ্য আছে শেখ হাসিনা চেয়েছিলেন যে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ যেন তিনি দিতে পারেন। সেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য যতটুকু সময় লাগে সেই সময়টুকু নাকি হাতে নেই। এই ধরনের নিরাপত্তা বার্তা পাওয়ার পরে তাকে দ্রুত গণভবন থেকে স্থানান্তর করা হয়, কুড়িয়ে নিরাপদে নেওয়া হয়। এর মধ্যে দিল্লি থেকে আগেই ফ্লাইট তার জন্য রেডি ছিল, একটি হেলিকপ্টার সম্ভবত। সেই হেলিকপ্টার করে তিনি সীমান্ত পাড়ি দিতে পেরেছেন বলে আমরা সংবাদ পাচ্ছি, এখনো পর্যন্ত নিশ্চিত নই। কিন্তু এর মধ্যে দিয়ে কি হয়েছে, বাংলাদেশের আপামার যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতা তাদের যে বিজয় তারা দেখে ফেলেছে। আমি যখন আলোচনা করছি তখন গণভবনের মধ্যে লক্ষ মানুষ ঢুকে পড়েছে, যে যেভাবে পারছে স্মৃতি সংগ্রহ করছে। ঠিক যেই স্বপ্ন, যেই বিষয়টি আমরা এতদিন ভেবে এসেছি, এতদিন কল্পনা করে এসেছি, কিন্তু ফ্যাসিবাদের মূলোৎপাদন করা অনেক কঠিন সংগ্রাম আমরা বলছিলাম, সেই কঠিন সংগ্রামটা বাংলাদেশের মানুষ পাড়ি দিয়েছে। গতকাল প্রায় 103 জন মানুষ নিহত হয়েছে, এর আগে আরো প্রায় 270 জন অফিসিয়ালি। আমরা এখন যেহেতু এই সরকার নেই, এই সরকারের নিয়ন্ত্রণ নেই, আমরা এখন স্বাধীন তদন্ত কমিশন গঠন করব। বাংলাদেশের মানুষ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তাদেরকে আমরা চাপ দিব যেন স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়ে এই তদন্ত কমিশন প্রত্যেকটা ঘটনার বিচার নিশ্চিত করে। যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, যাদেরকে জেলবন্দি করা আছে, তাদের যেন মুক্তির ব্যবস্থা হয়। যেসব ছাত্র এই মুক্তির জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদের যেন আইনি কোনো ঝামেলা না হয় এবং তারা তাদের প্রাপ্যটুকু যেন বুঝে নিতে পারে, সেটির ব্যবস্থা আমরা করব। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রলীগের রাজনীতি আমরা নির্মূল করব। বিশ্ববিদ্যালয়গুলোতে যেন ভিসি যারা আছেন তারা গণছাত্রের মুখপাত্র হয়ে উঠতে পারেন, সেটা আমরা নিশ্চিত করব। আমরা বিচার বিভাগ একেবারে ভেঙে ফেলার চেষ্টা করব, ভেঙে ফেলে জনগণের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। পুলিশ, শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য জায়গায় গত 15টা বছর ধরে যে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদেরকে এক এক করে পুনর্বাসন করা হয়েছে, সেই সব জায়গাগুলো চিহ্নিত করে সেই সব জায়গায় সাধারণ মানুষের চাকরির ব্যবস্থা করা এবং প্রশাসনকে সম্পূর্ণ রকম দলীয় মুক্ত করা, বিচার বিভাগকে সম্পূর্ণ রকম দলীয় মুক্ত করা, এবং সর্বোপরি এই গণমাধ্যম কিংবা অন্যান্য জায়গায় যেভাবে গণমানুষের উপর অত্যাচারের বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে, সেগুলোকেও আমরা জবাবদিহিতায় আনার চেষ্টা করব, চাপ প্রয়োগ করব যারা এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতায় থাকবেন। অনেকের প্রশ্ন থাকতে পারে, যে প্রশ্নটা অনেকেই বলছিলেন যে শেখ হাসিনার কি হবে, শেখ হাসিনার প্রাণে বাঁচতে পারবেন কিনা। আওয়ামী লীগের কর্মী সমর্থক কিংবা যারা আছে তাদের জন্য এটি সুখবর যে শেখ হাসিনা এখনো পর্যন্ত প্রাণে বেঁচে আছেন। বড় ধরনের রক্তপাতের খবর আমরা এখনো পাইনি, আমরা জানি না 10 মিনিট পরে কি হবে। এর মধ্যে দিয়ে বাংলাদেশ, আমি অন্তত মনে করি যে, আমি যেহেতু সভ্য রাজনীতির পক্ষে কথা বলি, যে রক্তপাতহীন একটি অভ্যুত্থান হয়েছে। রক্তপাত যদি হতো সেটি বাংলাদেশের এই অগাস্ট, এমনিতেই শেখ মুজিবের মৃত্যু পুরো পরিবার নিয়ে আওয়ামী লীগের জন্য বেদনার, আওয়ামী লীগের কর্মী সমর্থকের জন্য এই অগাস্ট মাস সারা জীবনই বেদনার হয়ে থাকবে। কারণ